আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ও অন্য একটি আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থাকার জন্য। প্রথম যে প্রশ্নটা, নেত্রী যখন আপনার এই এফসিসি তে প্রোগ্রাম করবেন বলে বলেছিলেন, তখন আমাদের দেশের সরকার প্রধান থেকে শুরু করে বাকি আন্ডা বাচ্চা যা আছে সবাই বলছিল এটা এআই জেনারেটেড কথাবার্তা বলবেন, এই করবেন সেই করবেন। আপনি তো প্রোগ্রামের একদম প্রথম সারিতে উপস্থিত ছিলেন, সম্ভবত প্রশ্নও করেছিলেন, আপনি প্রশ্ন রেখেছিলেন। আপনার কাছে কি মনে হয়েছে বিষয়টা? না, আমি তো নয় বাদই দিলাম আমার নিজের কথা। কিন্তু ওখানে মানে পশ্চিমা গণমাধ্যমের সকলেই ছিল। কারণ ওটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এবং সেখানে পরবর্তীকালে আমরা দেখলাম রয়টার্স, সিএনএন সবাই এটা কভার করেছে। সুতরাং তারা কেউ এই প্রশ্নটা বাংলাদেশের কিছু অর্বাচীন লোক ছাড়া আর কেউ প্রশ্ন তোলেনি যে এটা এআই এর মাধ্যমে হচ্ছে। এবং বুঝলেও বুঝতে পারবেন যে যখন বাংলাদেশেরই এক মহিলা সাংবাদিক যিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন এটা কভার করতে, শারমিন তিনি রহমান। যখন প্রশ্ন করছিলেন ফিরে যাওয়ার প্রশ্নের ব্যাপারে, তো তখন সজীব ওয়াজেদ জয় বলছিলেন যে বোধহয় নেত্রী বোধহয় চলে গেছেন, তাহলে এখন প্রশ্ন উত্তরটা আমিই দিই। উনি বলেন, না না, আই এম ভেরি মাচ হিয়ার, আই ওয়ান্ট টু আনসার দিস। অ্যান্ড এআই কে এতটা ম্যানিপুলেট করে করাটা, এটা যারা করেন তারা জানেন আর কি, তারা বলতে পারবেন। কিন্তু কেউ ওখানে এই প্রশ্নটা তোলেনি যারা উপস্থিত ছিল। তারা সকলেই যে খুব শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভক্ত এমনও নয়। তো তারাও যখন প্রশ্ন তোলেনি, আর বাকিদের প্রশ্ন তোলাটা তো অর্থহীন। প্রশ্নটা হচ্ছে যে এটা বলার উদ্দেশ্য কারণ হচ্ছে যে মানে যদি গুরুত্ব, সব থেকে বেশি গুরুত্ব কে দিয়েছে বলুন তো? সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এরপরে একটা স্টেটমেন্ট জারি করেছে। স্টেটমেন্টটা নিয়ম অনুসারে কোন স্টেজের বিরুদ্ধে যদি বলতে হয় তাহলে সেটা ভিয়েনা প্রোটোকল অনুসারে সেই সরকারকে জানাতে হয়। সেটা না জানিয়ে তারা প্রেস বিবৃতি দিয়েছেন এবং ফেসবুকে দিয়ে দিয়েছেন। তো তারা তো পুরোটা শুনেছেন। ফলে তাদের জন্য তো এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার বলা ভালো যে সেই সেগমেন্টটা আমি দেখলাম প্রত্যেক সাংবাদিকরাই পেয়েছেন, বাংলাদেশের সাংবাদিকরাও পেয়েছেন। ওরা ৯ বার ওটা এডিট করতে হয়েছে। তারপরে পরিশেষে এমন একটা ভাষা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট ইস্যু করেছে, এটা সম্পূর্ণ অকূটনৈতিক ভাষা। এবং যিনি করেছেন, এবং আমি নিশ্চিত যে এটা ডক্টর খলিলুর রহমান করেন, কারণ তিনি এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করতে পারেন না। মাফিয়া, টফিয়া ইত্যাদি এই ভাষাতে লেখা আছে, সেটা আমি জানি না এক ভদ্রলোক করে থাকতে পারেন, আমি সেটাও জানি না। যিনি ২০০৭-৮ সালে আওয়ামী লীগে আসতে চাইছিলেন, কিন্তু আসতে পারেননি বলে তার যে মনের বেদনা, ফলে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক হয়ে তারেক রহমান একটা ইংরেজি জানা একজন লোক দরকার ছিল, ফলে তিনি সেখানে ঢুকে পড়েছেন। তারপরে তার থেকে তিনি সবথেকে বেশি, তিনি হলেন আওয়ামী লীগ বিরোধী এবং এতটাই উগ্র বিরোধী তিনি যে একটা পররাষ্ট্র উপদেষ্টা। কেন উপদেষ্টা? তিনি মন্ত্রী হননি কেন? কেন জানেন? তিনি উপদেষ্টা হয়েছেন এই কারণে যে তার যে ব্রিটিশ পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে। সেটার ভরসা নেই। কবে আবার গদি উল্টে যাবে তখন ফিরে যেতে হবে ব্রিটেনে, না? সেই জন্য তিনি উপদেষ্টা। উপদেষ্টা যারা হন তারা কেউ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট নেন না। কারণ কূটনৈতিক পাসপোর্ট নিতে গেলে ওই অরিজিনাল পাসপোর্টটাকে জমা দিয়ে দিতে হবে। বুঝেছেন? তো এই তো হচ্ছে অবস্থা, যেটা আমি জানি না যে এটাকে নিয়ে কেন এত অযথা মানে হঠাৎ ২ দেশের সম্পর্কের মধ্যে শেখ হাসিনাটা একটা ব্যাপার কেন হতে যাবে? এটা কি ২ দেশের সম্পর্কটা ভালো বা মন্দ নির্ভর করবে শেখ হাসিনাকে কেন্দ্র করে? ওরা নিজেরাই তো মেনে নিচ্ছে শেখ হাসিনা একটা ফ্যাক্টর, তাই না? এর বাইরেও তো দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে, তাই না? আপনারা জানেন ভালো করে। পরের দিনই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করতে গিয়েছিলেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, "আমাদের বাঁচান। আমাদের খুব ক্রাইসিস, গ্যাসের সংকট। ফলে আপনি ডিজেল যদি না দেন, বাড়তি যা দিচ্ছেন ভালো, কিন্তু আরো বাড়তি না দিলে" কে বা কারা যেন লিখছে, দেখলাম বড় বড় কাগজ নাকি তারা। মিনিমাম কোনো কূটনৈতিক ধ্যান ধারণা নেই। কারণ তার রাজনৈতিক উদ্দেশ্যে যদি কপি লিখেন তাহলে তো বাকিটা তাদের করা যাবে না। ফলে তারা লিখছেন সম্পর্ক নাকি বিরাট উত্তেজনাময়। এত উত্তেজনাময় যে ডিজেল চেয়ে বসছে। তাই না? তা তো বলতে পারতেন ভারত থেকে ডিজেল নেবো না। তাই না? এত সম্পর্ক। সাংবাদিকরা আপনাকে একটা জিনিস দেখায়, তাহলে ওনারা একটু পরিষ্কার হবেন। এই যে দেখেন, আমাদের সালাউদ্দিন সাহেব যাকে আপনারা ভারত দীর্ঘ প্রায় ৭ হুম, বছর শিলংয়ে রেখেছিলেন, তিনি বলছেন হাসিনা অবশ্যই। কার্ড খেলবেন আবার সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না। না, উনি তো রয়ের তত্ত্বাবধানে ছিলেন।
আমরা মনে করি উনি বাংলাদেশে রয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু, সুতরাং তাকে এই ধরনের কথা তো বলতেই হবে, না তার চাকরি চলে যেতে পারে। ও আচ্ছা, ৯ বছর মানে ধরে উনি বললে আপনারা তিনি মাইন্ড করবেন না। কোথাও খারাপ ছিলেন তা নয়। বেশ কিছু ভারতীয় সাংবাদিক তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি যেখানে ছিলেন। ফলে তিনি হাসিনা কার্ড খেলবেন আর সুসম্পর্ক চাইবেন, মানে তো কিছু, আমি সেটাই বলতে চাইছি যে আপনাদের গোটা সম্পর্কটাই নির্ভর করছে হাসিনা কেন্দ্রিক। হাসিনা ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক তো ডিজেলটা নেবেন তো সেই যেখানে হাসিনা আছে সেখান থেকেই নেবেন তো। তো সেটার জন্য অসুবিধা হচ্ছে না, সেটা কেন নিতে আপনি সেটার জন্য কেন চাইছেন? বলে দিন নেবো না। তাই না? আমি তো শুনেছি আগামী সোমবার দিন দীনেশ ত্রিবেদী সময় পেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। তিনি হয়তো তার দিক থেকে কিন্তু অনুযোগ করতেই পারেন, খুব স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই দিন যে সাক্ষাৎ হবে তাতে হয়তো সকলেই জানতে পারবে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রিত তারা তিনি সেখানে আসছেন কি আসছেন না। এবং না আসলে তাদের ক্ষতি হবে, এটা তাদের বোঝা উচিত। তাদেরকে আমি দেখেছি বাংলাদেশের এক একটা কাগজ লিখেছে যে যাওয়া উচিত। হ্যাঁ, পরের প্রশ্ন। দাদা এখন পরের যে প্রশ্নটা, এটা খুবই ইন্টারেস্টিং। এই ভদ্রলোককে হয়তো আপনি চেনেন, ফারহাদ মাজার নাম, তাত্ত্বিক নেতা। উনি বলছেন যে 24শে জুলাই আগস্টের যে আন্দোলন, সেটা সেফ হাউস ছিল, যুক্তরাষ্ট্র নিজে পরিচালনা করতে একটা সেফ হাউস। সেইখানে এই যে জুলাই আগস্টের সন্ত্রাসীগুলোকে নিয়ে ওরা রাখতো, মগজ ধোলাই করতো। তাহলে এতদিন আমরা যে বলেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রের তৈরি করা, পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত, তার কি প্রমাণ কি উনি দিচ্ছে? কারণ উনি কিন্তু বিশাল তাত্ত্বিক নেতা, উনি কিন্তু ওই সময় খুব অ্যাগ্রেসিভ ছিলেন। হঠাৎ ওনার কি হ্যাঁ, হলো জন্য তার কথা তো এবং তার অ্যাগ্রেসিভ ছিলেন এবং তার কথা তো সেখানকার ছাত্ররা শুনতো এবং তার স্ত্রী সম্ভবত ইউনূস সরকারের একজন উপদেষ্টাও হয়েছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় যিনি ভারতে মাছ পাঠাতে খুব অসুবিধা হচ্ছিল তার। ভারতে ইলিশ মাছ পাঠাতে গিয়ে তাই নানা রকম প্রশ্ন তুলেছিলেন আর কি। তিনি আবার সংসদে মহিলা কোটারও বিরোধী। মহিলা হয়ে মহিলা কোটার বিরোধী। এ অদ্ভুত ধরনের আদর্শ। কিন্তু তার যে স্বামী, তিনি যার কথা বললে ফরহাদ মাজার, তিনি একজন তাত্ত্বিক নেতা। তিনি আহ মার্ক্সবাদেও বিশ্বাস করতেন একসময়। পরবর্তীকালে তিনি এমনই মার্ক্সবাদে বিশ্বাসী হলেন যে তিনি বঙ্গবন্ধুর যে ধর্মনিরপেক্ষত যে সংবিধান তার বিরুদ্ধে তার বই বেরোলো এবং তিনি বলছিলেন অন্য একটা ইন্টারভিউতে তার বই নাকি হু হু করে কাটতি বেড়ে গিয়েছিল। ফলে তার থেকে বুঝতে পারছিলাম যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হতে পারে। এবং তার কথা তিনি পরবর্তীকালে আমার মনে হয়েছে তিনি তো ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি অতীত কিন্তু তার কিন্তু আমেরিকা থেকে। আমি জানি না কেন আমেরিকা বিরোধী এত কথা বলছিল। তিনি পড়াশোনা কিন্তু আমেরিকা থেকেই করেছেন। সেখান থেকেই ফিরে এসছেন। যারা এই ধরনের কথা বলছেন বা বিপ্লব করছেন বা করেছেন অধিকাংশের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে আমেরিকা। তো এখন কোনো কারণে আমেরিকা তাকে আর প্রয়োজন মনে করছে না, কাজ হয়ে গেছে, মিটে গেছে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ফলে তিনি সেই কারণে হয়তো ক্ষুব্ধ। এখন সেই জন্য যা সত্য জানতেন সেগুলো ধীরে, ধীরে এখন প্রকাশ করে ফাঁস করে দিচ্ছেন। এটা তো সকলেই জানে যে এটা ডিপ স্টেটের খেলাধুলো এবং মার্কিন দূতাবাস। অন্য কাউকে তো এবার বলার দরকার নেই। প্রথমত মোহাম্মদ ইউনূস বলেছিলেন এটা একটা meticulous ডিজাইন। আর ফরহাদ মাজার এতদিন পর স্বীকার করলেন যে আমেরিকান দূতাবাস থেকেই সবটা কলকাঠি নাড়া হয়েছে। ভালো, তাহলে তো তারাই বলছেন যখন, তখন তো আর বোঝাই যাচ্ছে যে বিএনপি তো একটা উপলক্ষ মাত্র ছিল। তাই না? দাদা, আমার কিছু সূচিবায়ু আছে, আপনি সূচিবায়ুটা বুঝেন কিনা জানি না, মানে পরিস্থিতিটা যদি বুঝাই তাহলে হয়তো বুঝবেন। যেমন আমি আমার বিছনার চাদর প্রতিদিন চেঞ্জ করতে হয়, বালিশের খাবার প্রতিদিন চেঞ্জ করতে হয়, শোয়ার আগে বিছনা আমাকে ঝাড়ু দিতে হবে যতই পরিষ্কার থাকে, সূচিবায়ুরও। তা এই জন্য সবকিছুতেই সন্দেহ প্রবণ। 5ই আগস্ট, আজ থেকে প্রায় মনে হয় 7-8 বছর আগে, আপনার কাশ্মীর থেকে 370 লাগু করেছিল। স্মরণ আছে নিশ্চয়ই, এটা আপনার দেশেরই, ভারত সরকার। 2024-এর 5ই আগস্ট আইএসআই আমেরিকা একজোট হয়ে আওয়ামী সরকারকে ফেলেছিল। আবার এই 5ই আগস্ট 2 বছর পরে শেখ হাসিনা ওই দিনই প্রেস কনফারেন্সে এসে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা। তিনটাকে যদি একই লাইনে মিলে কিছু কি মিলানো যাচ্ছে কি? কেন বারবার 5ই আগস্ট? কাকতালীয় নয়। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান তো কখনোই তাদের এই দুঃখ তো ভোলেনি যে পাকিস্তান যেটা পশ্চিম এবং পূর্ব ছিল, পূর্বটা যে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হবে, সেটা তো তারা চাই খুব স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত তাদেরও কাশ্মীরের প্রতি তো একটা আগ্রহ বা রয়েছে আর কি। ফলে সেই বিষয়টা নিয়ে
ওই দিন যে ৩৭০ দ্বারা যেটা প্রত্যাহৃত হয়েছিল সেদিনটা কাঁপতে একইভাবে ওই দিনটা আবার শেখ কামালের জন্মদিন। কারণ ওই দিন ফরেন প্রেস ক্লাবের অনুষ্ঠানের পরে শেখ হাসিনা তার শেখ কামালের জন্মদিন উপলক্ষে অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলেন। তো অনেক ক্ষেত্রে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেহেতু তিনি জানেন যে ৫ই আগস্ট তার ওই সেখানে ওই গণভবনে জাদুঘর উদ্বোধন হবে ও সেখানে আবার ইউনূসের আবির্ভাব ঘটবে এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে দুটো অনুষ্ঠানের তুলনা করলেই বোঝা যায় যে ফরেন প্রেস ক্লাবে সুশৃঙ্খলভাবে এত সাংবাদিক উপস্থিত ছিলেন, সেই হলে জায়গা হয়নি। ফলে তারা তাদের প্রাঙ্গণে আলাদা টিভি বসিয়ে সেখানে বসার ব্যবস্থা করেছেন, যাতে যারা সরাসরি আসতে পারছেন না ভেতরে হলে তারা বাইরে বসে যদি দেখতে পারে, সেটাও তারা দেখেছেন। এতটাই সুশৃঙ্খল ছিল। আর যে অনুষ্ঠানটা আমরা দেখলাম, এখানে রাষ্ট্রপতিকে বলতে হচ্ছে যে আপনারা এরকম অসভ্যতা করবেন না, শৃঙ্খলা মেনে চলুন। সে ঠিক যেমন মানে যে ধরনের হট্টগোল হয়েছে, তাতে সমস্ত রাষ্ট্রদূতেরা, হাই কমিশনাররা ওই প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সেই ভিডিওটা সবাই দেখেছে। ফলে একটা টোটাল যে নৈরাজ্য মধ্যে এখনো বাংলাদেশ, তার একটা বড় প্রমাণ হচ্ছে সাকিব সেদিন ওই প্রোগ্রামে যোগ দিয়েছিল বলে তার বাড়ি ভাঙচুর করা হলো। শুধু এবং সাকিব না, তার রকেলের বাড়িও ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, বলছি। তো এখন যদিও সাকিব খুব চমৎকার রিয়াকশন দিয়েছে, সে বলছে আমি বাড়িটা আসলে ভেঙে নতুন করে তৈরি করতে চাইছিলাম, তো ভাঙারও তো একটা খরচ আছে, ফলে ওরা ভেঙে দিয়েছে, আমার খরচটা বাঁচিয়ে দিয়েছে, সেটা বলেছে। সাকিব তো পরে এটাও বলেছে সে বাংলাদেশে ফিরতে চায়, সব বিচারের সম্মুখীন হতে চায়, কিন্তু তার নিরাপত্তা প্রয়োজন। আর নওফেলেরও চট্টগ্রাম বাড়িতে বারবার ওই বাড়িতে হামলা হয়, বারবার হয়, এবারও হয়েছে। কারণ ওই বাড়িটা হচ্ছে যে চট্টগ্রাম, যেখানে জামায়াত এবং এদের যে জমায়েত, সেই জায়গায় একটা বাতিঘরের মতো, মুক্তিযুদ্ধের আদর্শের বাতিঘর মতো ওই বাড়িটা কাজ করে। ফলে সেটা তো একটা আদর্শগত লড়াই, সেই কারণে নওফেলের বাড়ি আক্রান্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এটা প্রমাণ করে যে সেই যে ইউনূসের সময় যে মব কালচার, যেটার নিন্দা বিএনপিও করতো, আজকে কিন্তু দেখা যাচ্ছে সেই মব কালচারটা অব্যাহত। শিল্পপতিদের ওপর চাঁদাবাজি অব্যাহত। তাদের যদি তারা চাঁদা না দেন, তাদের কারখানা, শিল্প সংস্থা তাদের খুলতে দেওয়া হবে না, কাজ করতে দেওয়া হবে না। আমি নাম বলছি না, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এই সমস্ত শিল্প গোষ্ঠীর ওপরে কি ধরনের হামলা চলছে। ফলে গোটা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাই রাসেল, দাদা, অনেকের আজকে কোশ্চেন ছিল, অনেকে এসএমএস ও করেছে এর আগে, যার কারণে আমাকে একটু অন্য জায়গায় যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে ওরা সবাই জানতে চাচ্ছে আপনার কাছ থেকে যে পাকিস্তানে একটা সমস্যা। ওরা বলতে চায় পাকিস্তানে আসিফ মনির সম্ভবত ক্ষমতা নিয়ে নিচ্ছে, পাকিস্তানে কি রেজিম চেঞ্জের কোনো ইয়ে হচ্ছে কিনা, এর পরপরই আবার বাংলাদেশেও এটার কোনো প্রতিক্রিয়া হয় কিনা। না, বাংলাদেশের প্রতিক্রিয়া বলতে আমি তো যেটা শুনেছিলাম প্রথমে, সেটা আমি বলেও ছিলাম প্রকাশ্যে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যেরকম পদত্যাগ করতে বলা হলো, তিনি দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকেও নাকি সরিয়ে দেওয়া হতে পারে। সেজন্য তিনি উগ্র জামায়াতপন্থী হতে চাইছেন, যিনি ছিলেন বরাবরই জামায়াতপন্থী, এখন তো চেয়ারের মধ্যে ফেলেছেন দাড়ি টাড়ি রেখে, মৌলানা টাইপের হয়ে উঠছেন। সেই সেনাপ্রধান তিনিও এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে, সেনাপ্রধান নিজে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়র অসুস্থতার কারণে সব পরিবারের সকলকে নিয়ে তিনি কিন্তু চলে গেছেন সিঙ্গাপুরে। হয়তো তিনি ফিরে আসবেন, আশা করা যায়। মানে এতটাই তার আত্মীয়ের প্রতি এতটাই, সিঙ্গাপুর একটা হচ্ছে বলা যেতে পারে দ্বিতীয় ডিপ স্টেট, যেখানে মাধ্যমে প্রচুর কিছু আলোচনা হয়ে থাকে, যেগুলো অনেক ক্ষেত্রে রেজিম চেঞ্জ বা আমেরিকার স্বার্থ সংক্রান্ত বিষয়ে এখানে অনেক সিদ্ধান্ত হয়ে থাকে। এখন সেটা এখনো আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না। তবে আসিফ মনির যেরকম ওয়াশিংটনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, ওয়াকারুজ্জামানও ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিলেন, এবং তাকে যদিও আমেরিকা কখনোই সবসময় প্রকাশ্যে কোনো সেনা শাসন পছন্দ করে না, তারা চায় কোনো না কোনো ভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, তার আড়ালে সেনা থাকুক।
এখন ফলে সেনা অভ্যুত্থান এরকম কিছু ঘটবে কিনা, ঘটলেও সেটা আমেরিকা চাইবে কিনা, সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে এটা ঘটনা যে ওয়াকরুজ্জামানের ভবিষ্যৎটা কিছুদিনের মধ্যেই নির্ধারিত হতে চলেছে। হয় তিনি তো এমনি আগামী বছর তার অবসর নেওয়ার কথা। অবসর নিয়ে কি করবেন? অবসর নিয়ে কি তিনি অন্য কোনো ভূমিকায় আসতে পারেন? সেক্ষেত্রে ওয়াশিংটনের একটা সবুজ সংকেত প্রয়োজন। হয়তো সেটা সিঙ্গাপুরে আলোচনা চলছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। সেটা এলে তখন হয়তো জানা যেতে পারে। দাদা, এই যে ওই দিন 5 তারিখের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আপনারা সাংবাদিকরা এরপরও প্রায় 2-3 ঘন্টা ওখানে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করছেন, বিদেশি সাংবাদিক আপনারা সব। 5 তারিখের এই প্রেস কনফারেন্সের পরে আন্তর্জাতিক মিডিয়ার যারা উপস্থিত ছিলেন ওদের মনোভাব কি বুঝতে পারলেন আপনি? ওদের মনোভাব হচ্ছে ওরা ন্যাচারালি খুবই অভিভূত যে শেখ হাসিনা তার পক্ষে যতগুলো সম্ভব প্রশ্নের তিনি জবাব দিয়েছেন। সে পছন্দ হোক না হোক, কিন্তু সেইটাকে তারা তার গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, অন্যত্রও প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পশ্চিমা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবং তারা হয়তো অনেকে আরেকটু সাংবাদিক সুলভ আগ্রহের কারণে তারা জানতে চাইছিলেন যে তিনি কবে ঠিক যাবেন। সেই প্রশ্নটার উত্তর সরাসরি তো শেখ হাসিনা দেননি। তিনি বলেছেন বিজয়ের মাস সব যাবে। এইটুকু ছাড়া আর কোনো আক্ষেপ আমি ওটা দেখিনি। তার কারণ হচ্ছে যেটা একজন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের উপরে ক্ষমা চাইবেন কিনা, তো তার উপরে সজীব ওয়াজেদ জয় যে জবাব দিয়েছেন, সেই জবাবের তো আর কোন তাতে মনে হয়নি যে সেই জবাবের উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ জয় বলেছেন যে আওয়ামী লীগের আমলের হত্যাকাণ্ডগুলো হচ্ছে হত্যা, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে হত্যাকাণ্ড হলো, যে পুলিশরা মারা গেল, তাদের হত্যাকাণ্ডটা হত্যা নয়, সেই বিচার হবে না, তার জন্য কেউ ক্ষমা চাইবে না। বরঞ্চ সেই বিচার হবে না বলে ইউনূস তো দায় মুক্ত একটি আইন পাশ করলেন, এবং সেই আইনটা বর্তমান সরকারও মেনে চলছেন, তাই না? তা সুতরাং আওয়ামী লীগের সময়কার মৃত্যুটা মৃত্যু, আর বাকি সময়ের মৃত্যুটা মৃত্যু নয় বা হত্যা নয়, এটা কেমন ধরনীয় হলে সবটাই হোক বিচার হোক, তাই না? তাহলেই তো বোঝা যাবে। ওনার এই সজীব ওয়াজেদ জয়ের এই কথাটার পরে আসলে, এবং আজকে একটা ফটো কার্ড দেখার পর আমার মাথায় যেটা চিন্তা আসছে, আপনাকে আগে একটা ফটো কার্ড দেখায়। প্রথম হচ্ছে যে এই যে সালাউদ্দিন আহমেদ গুম, শেখ হাসিনা কামাল জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। সালাউদ্দিন মানে হচ্ছে শিলং সালাউদ্দিন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ইন্ডিয়াতে থেকে উনি নাকি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা আজকের একটা পত্রিকার খবর, 121 জন আওয়ামী লীগ মন্ত্রী এমপি কারাবন্দী রয়েছে। 300 এমপির মধ্যে বাকি যারা আছে, অনেক মন্ত্রী, অনেক সংসদ সদস্য, নেতা কর্মী কোথায় আছে কেউ জানে না। কেউ বলে ইন্ডিয়াতে, কেউ বলে সিঙ্গাপুর, দুবাই। তাহলে তো এরাও 24-এর 5ই আগস্ট বা সকলকেই গুম করা হয়েছে নাকি? সালাউদ্দিনেরটা না, যদি না, তার চেয়েও বড় কথা হচ্ছে যে জেলের মধ্যে মারা গেছেন তো, জেলের মধ্যে মারা মন্ত্রী গেছে। মারা গেছেন। তাহলে জেলের মধ্যে জেলের মধ্যে মারা যাওয়াটা কিন্তু হচ্ছে নিয়ম অনুসারে সেটা কিন্তু কাস্টোডি ডেথ মানে তার একটা ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হওয়া উচিত। সেটাও তো হয়নি। আইনের শাসন না থাকলে যা যা হয় তাই তাই ঘটছে। ফলে যে কথাগুলো আপনি বলছেন যে আরো অনেকে নিখোঁজ, যারা ভারতে আছেন এটা তো ভারত সরকার জানে, তাই না? কারা এখানে আছেন, কারা থাকছেন, যেসব মন্ত্রী, নেতা ইত্যাদি। কিন্তু বাকি অনেকে আছেন এটা ঘটনা যে তারা তো সত্যিই নিখোঁজ। তারা কি গুম খুন হয়েছেন নাকি তাদের আটকে রাখা হয়েছে? যেমন আমি দেখছিলাম ওই ফরহাদ মাজার বোধহয় একটা গুম খুন নিয়েও মন্তব্য করেছেন কিছু একটা। যে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সব গুম খুনের ছবিতে হঠাৎ তোয়ালে কেন দেখা যাচ্ছে, পাখা কেন দেখা যাচ্ছে? সেই ছবিগুলো কি পরে তৈরি করা হয়েছে? সবটাই তো পরে। যেটা বলা হয় যে শেখ হাসিনাকে তারা চাইছেন। তো কিন্তু শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো তিনি অপরাধী। তার বিরুদ্ধে যে অপরাধ সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু আমরা যেটা বলি যে একটা ইউনূসেরই শাসনের এক্সটেনশন চলছে এখন, তার বড় প্রমাণ হলো ইউনূস যে আইসিটি তৈরি করেছিলেন, যে আইসিটি কি সম্পূর্ণ আন্তর্জাতিক বিধি বহির্ভূত একটা আইসিটি, সেটাকে তো এখন এরা মানছেন না। সেটা কিন্তু ধরে তারা বলছেন তিনি ফাঁসির আসামি।
তা ফাঁসির আসামিতে সেটা তো ইউনূস আমলে হয়েছে, সেটাকে বিচার হয়েছিল, একজনের অবর্তমানে বিচার হয়েছিল। সেটা কি বিচার ব্যবস্থা, সেটা কি সঠিক বিচার? সেটা তো ফ্যাসিস্ট আমলে যা হয়ে থাকে তাই হয়েছে, যে আপনাকে বিচারের কোনো সুযোগ দেওয়া হবে না, আমি রায় বলে দেবো, সোজা কথা, রায়টা গোটা থেকেই ঠিক হয়ে আছে। তো সেটা তো আর বিচার, ন্যায় বিচার হলো না, তাই না? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে তার যা নিয়ম ও কানুন রয়েছে সেই অনুযায়ী কি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল? তো হয়নি, এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার সেটাকেই মানছেন, সেটাকেই বলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, রাশিদ ভাই। দাদা, এই যে আরেকটা জিনিস, এটা একটু ইন্টারন্যাশনালি, যে সৌদি আরব একটা ইয়ে করেছে, টাই আপ করেছে, বাংলাদেশ সহ অনেক 19টা দেশ জয়েন করেছে। আজকে কিন্তু ইরান অলরেডি সরাসরি হুমকি দিয়েছে যে টাই আপের ব্যাপারটা, যে এটা ওরা অন্যভাবে দেখছে। বাংলাদেশের উপরে কি কোনো ইম্প্যাক্ট আসতে পারে এতে? না, বাংলাদেশের যে সমস্ত জাহাজে বাংলাদেশের পণ্য আসার কথা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো ইরান অনুমতি দেবে না, বা জোর করে পাঠানোর চেষ্টা হলে সেগুলোকে ইরান ধ্বংস করে দিতে পারে। ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এরকম একটা মানে যে সামরিক জোটে, একটা মানে যে সামরিক জোটটার জাতিসংঘের অধীনে নয়, সেই ধরনের সামরিক জোটে অংশগ্রহণ করাটা, এটা বাংলাদেশ আমার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে। মানে যারা মুখে এত কথা বলেন তারা নাকি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এটা তো ইসরায়েলের পক্ষে চলে যাওয়া হলো। তাহলে বাংলাদেশ কি শিবির পরিবর্তন করছে? বাংলাদেশ কি এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে? সেটা একটা বিষয়, কিন্তু এটা ভাবার বিষয় আছে। বাংলাদেশ তার কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেবল ভারত বিরোধিতা নয়, সে আন্তর্জাতিক ক্ষেত্র যে ধরনের সামরিক জোটে, আগে কিন্তু কোনো সামরিক জোটে সামিল হতো না বাংলাদেশ। শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু কোয়াডে যুক্ত হতে চাননি, যদিও কোয়াড কোনো সামরিক জোট নয় তা সত্ত্বেও। কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সামরিক জোটে ঢুকছে, এবং যে সামরিক, তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটা তো অন্য দেশের কাছে তারা তাহলে বিক্রি করে দিচ্ছেন, অথচ অভিযোগ করতেন শেখ হাসিনার ব্যাপারে। এটাতে বাংলাদেশের জন্য আমার মনে হয় খুবই একটা বিপদ সংকেত। এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। মরিয়া হয়ে তারা কোনোভাবে নিজেদের সরকার টেকানোর নাম করে যেটা করতে চলেছেন অগণতান্ত্রিক পথে, এটা বাংলাদেশের পক্ষে সঠিক কোনো, আমি ভবিষ্যৎ দেখছি না আর কি। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। দাদা, আমরা একটা কথা বলি যে শকুন যত উপরে উঠবে উঠুক, তার চোখ নাকি একদম নিচে থাকে যে কি হচ্ছে ঘটনা। তো আমরা সাংবাদিকদের বলি যে সাংবাদিকরা যে যেভাবেই কথা বলুক বা বসে থাকুক, ওনাদের কনসেন্ট্রেশন বা চোখ থাকে যে সামনের ব্যক্তিটি কিভাবে কথা বলছেন, মানে তার খুঁটিনাটি বিষয়গুলো ধরার জন্য। 5 তারিখের এই প্রোগ্রামে নেত্রী যেভাবে কথা বলেছেন বা যা কিছু বলেছেন, কনফিডেন্স লেভেল বা উনি দেশে ফিরে আসার যে ইয়েটা, আকাঙ্ক্ষা, এটা আপনারা কতটুকু দেখলেন? না, সেটা তো তিনি সুদৃঢ়ভাবেই বলেছেন। তিনি তো বলেছেন তিনি রাজনীতি করার জন্য যাচ্ছেন না। যেটা বলা হচ্ছে যে তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। তিনি তো রাজনীতির কথা বলেননি। তিনি বলেছেন মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে আমি থাকতে চাই। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি না, বা কালকে গিয়েই তারেক রহমান সরকারকে উৎখাত করে নতুন নির্বাচন করে ক্ষমতায় যাবো, সে কথাও বলেন। উনি বলছেন আমি যাচ্ছি মানুষের পাশে, আমার অনেক দিন হয়ে গেছে, ২ বছরের উপর, আমার দেশের মানুষ আমায় চাইছে, ফলে আমাকে সেখানে যাওয়া উচিত। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন শেখ হাসিনা সেখানে যদি গেলই শেষ পর্যন্ত, তাহলে তার বন্দি প্রত্যার্পণের দরকার পড়ছে না, তারা তো তাকে পেয়াচ্ছেনই সেখানে। তো সেই অনুসারে তারা ব্যবস্থা যা যা নেওয়ার নেবেন, তো সেটার জন্য তিনি তো প্রস্তুত, কিন্তু প্রস্তুত আছেন, তাই না? এখন সেটা যদি তারা ভাবছেন যে এখানে বসে এটা করছেন, সেরকম কিছু নয়, এর রাজনীতি করছেন, রাজনীতির কথা তো উনি বলেন এটা। আর মত প্রকাশের স্বাধীনতা তো ভারতে আছে, তাই না? আমরা তো কাউকে বলতে পারি না, যে সাংবাদিকদেরও বলতে পারি না, তাহলে আমরা সাংবাদিকরাই সরকারের বিরুদ্ধে বলতাম। যদি ফরেন কারেন্স ক্লাবকে যদি নিষেধ করা হতো এটা করতে পারবেন না, তাহলে তো আমরাই সোচ্চার হয়ে সেদিন রাজপথে থাকতাম। শেখ হাসিনার জন্য নয়, আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আর শেখ হাসিনা এখানে একজন অতিথি, তাকে কি করে বলা হবে যে তিনি কি বলবেন, আর কি তার স্ক্রিপ্ট, সেটাও কি ভারত সরকার তৈরি করে দেবে, নাকি বিএনপি তৈরি করা স্ক্রিপ্ট নিয়ে তিনি কি রাষ্ট্রপতি যেভাবে ভাষণ দেন সেভাবে কি ভাষণ দেবেন নাকি? তেনা তার যে মত মত প্রকাশের অধিকার, তিনি সেটা মত প্রকাশ করবেন। তা সে মত প্রকাশে কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন।
সেটা দেখার তো ভারতের কাজই নয় না। ভারতের বক্তব্য হচ্ছে এখানে তিনি আওয়ামী লীগের নামে কোনো সাইনবোর্ড খুলে, কোনো অফিস খুলে, কোনো রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এসব করতে পারবেন। কিন্তু তার তো ব্যক্তি স্বাধীনতা আছে। সেই ব্যক্তি স্বাধীনতা অনুসারে তিনি যা করার করছেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আর গোটা বিষয়টাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলছেন। যে শেখ হাসিনার নাকি কোনো গুরুত্ব নেই। শেখ হাসিনার নাকি irrelevant এখানে কেউ নাকি বাংলাদেশে চায় না। তা তারা মাথা কামাচ্ছেন কেন এত? ঠিক আছে, এনাকে তো চায় না কেউ, irrelevant। আবার তাকে নিয়ে তো সকাল সন্ধ্যে ভাই ভেবেই চলেছে। যতটা না যতটা না মানে আওয়ামী লীগ ভাবছে, আওয়ামী লীগের কিছু একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রসঙ্গে সুযোগ এলো বলে। আওয়ামী লীগের কিন্তু সেই সময়ে যে ঘটনা ২০২৪, তাতে অনেকেরই সন্দেহ যে কিছু আওয়ামী লীগের লোক তারা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তারা একটা ষড়যন্ত্রকারী রোল প্লে করেছেন। কারা নিশ্চিত নয়, ভবিষ্যতে শেখ হাসিনা কোনোদিন একদিন তদন্ত করে বের করবে কারা তারা। কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমার বলতে আমার খারাপ লাগছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। এখনো কিন্তু সেই ধরনের কিছু লোক আছে, যারা আওয়ামী লীগের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিরূপ প্রচার করছেন, এমনকি বহু তথ্য বিরোধীদের হাতে তুলে দিচ্ছেন। এদের সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব তখনও যেমন সতর্ক ছিলেন না কিছুটা, আজও তেমনি অনেকটা সতর্ক নন। কারণ